হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে। আজকে আমরা হিসাব বিজ্ঞান বিষয়ের অধ্যায় 9 রেয়ামিল নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর জন্য। রেয়ামিল, তো আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে রেয়ামিল। তো রেয়ামিল কি? রেয়ামিলের ইংরেজি নাম হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল মানে তো আমরা জানি যে যাচাই করা কে বলা হয় ট্রায়াল। তাহলে ট্রায়াল ব্যালেন্স মানে হচ্ছে রেয়ামিল। তাহলে রেয়ামিল কাকে বলে বা রেয়ামিলটা কি? রেয়ামিল হলো হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার একটি পদ্ধতি। রেয়ামিল হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার পদ্ধতি। রেয়ামিলের মাধ্যমে বিগত যে আমরা হিসাবগুলো করেছিলাম কারবারের, সেই হিসাবগুলো সঠিক কিনা এটা যাচাই করার জন্য একমাত্র পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে রেয়ামিল। তো কিভাবে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়? যেমন আমরা লেনদেন করেছি, প্রথমে লেনদেন শনাক্ত হয়, লেনদেন শনাক্ত হওয়ার পরে সেই লেনদেনগুলোকে আমরা জাবেদা করি, জাবেদা করার পর জাবেদা থেকে আমরা সেটা খতিয়ানে স্থানান্তর করি, খতিয়ানে স্থানান্তর করার পর খতিয়ানের মাধ্যমে আমরা ব্যালেন্স সিডি অথবা ব্যালেন্স বিডি মানে সমাপনী উদ্বৃত্ত এবং প্রারম্ভিক উদ্বৃত্ত নির্ণয় করি। তো সেই ব্যালেন্স সিডি গুলো নিয়ে বা সমাপনী উদ্বৃত্ত গুলো নিয়েই আমাদের তৈরি করা হয় রেয়ামিল। তো খতিয়ানের মধ্যে যে ব্যালেন্স সিডি বা ব্যালেন্স সিডির যে ব্যাপারগুলো থাকে, সমাপনী উদ্বৃত্ত যেমন সম্পদের উদ্বৃত্ত, দায়ের উদ্বৃত্ত, ব্যয়ের উদ্বৃত্ত, আয়ের উদ্বৃত্ত, মালিকানা সত্ত্বের উদ্বৃত্ত, এই উদ্বৃত্তগুলো নিয়েই তৈরি করা হয় আসলে রেয়ামিল। তো যেমন সম্পদের উদ্বৃত্তগুলো হলো ডেবিট, খতিয়ানের সম্পদের উদ্বৃত্তগুলো ডেবিট, ব্যয়ের উদ্বৃত্তগুলা ডেবিট, দায়ের উদ্বৃত্তগুলা ক্রেডিট, আয়ের উদ্বৃত্তগুলা ক্রেডিট, মালিকানা সত্ত্ব বা মূলধনের উদ্বৃত্ত হচ্ছে ক্রেডিট। তো এই যে ডেবিট ক্রেডিটের ব্যাপারটা আছে, আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে এই হিসাব বিজ্ঞানের মূল ব্যাপারটা হচ্ছে ডেবিট ক্রেডিট, কারণ হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হলো ডেবিট ক্রেডিট। ডেবিট ক্রেডিট যার যত বেশি ভালো জানা থাকবে, এই হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে তার খুব সহজেই সে সমাধান করতে পারবে। তাহলে ডেবিট ক্রেডিটের ব্যাপারটা হলো, তাহলে রেয়ামিলে আমরা কিভাবে হিসাবের শুদ্ধতা যাচাই করব। তো এখানে রেয়ামিলের একটি ছক তৈরি করা হয়েছে। তো রেয়ামিলের ছকটা হচ্ছে সাধারণ জাবেদা ছকের মতো। আমরা জানি সাধারণ জাবেদা ছক ছিল যেমন তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। সেম ওই রকমই তারিখের পরিবর্তে এখানে ব্যবহৃত হয়েছে ক্রমিক নং 1 2 3 4 5 এরকম ক্রমিক নং এর হবে। তারপরে হিসাবের নামগুলো ব্যবহার করবো আমরা এখানে। খতিয়ান পৃষ্ঠা, এই ঘরে আপাতত আমাদের কোনো কাজ নেই, ডেবিট টাকা আর ক্রেডিট টাকা। এখন এটা হলো রেয়ামিলের একটি ছক, এইভাবে আমরা রেয়ামিলটা তৈরি করব। এখন এইখানে কি বসাবো, ডেবিট পাশে কি বসাবো আর ক্রেডিট পাশে কি বসাবো? দেখো, রেয়ামিলের যদি আমরা বসাই যে রেয়ামিলে ডেবিট পাশে বসবে সম্পদ সমূহ, সকল সম্পদগুলো রেয়ামিলের ডেবিট ঘরে বসবে, সকল সম্পদগুলো রেয়ামিলে ডেবিট ঘরে বসবে। তো এই সম্পদগুলো যে রেয়ামিল ডেবিট ঘরে বসবে, এখন কোনগুলা সম্পদ, এগুলা আমরা অনেক আগেই ক্লাস 9-এ শিখে এসেছি। যেমন হিসাবের চ্যাপ্টার ছিল অধ্যায় 5, সেই হিসাবের চ্যাপ্টারের মাধ্যমে আমরা কোনগুলা সম্পদ, কোনগুলা ব্যয়, কোনগুলা আয়, কোনগুলা দায়, কোনটা মালিকানা সত্ত্ব, এই সকল ব্যাপারগুলো আমরা সব জানি যে কোনটা কোন ধরনের হিসাব। তো সেই হিসাবটা আমরা জানি। তো সেইখান থেকে আমরা যত প্রকার সম্পদ আছে কারবারের, সকল প্রকার সম্পদগুলা বা সম্পদের উদ্বৃত্তগুলো রেয়ামিলের ডেবিট ঘরে লিখবো। যেমন নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, যন্ত্রপাতি হিসাব, দালান কোঠা, দেনাদার, প্রাপ্য বিল, এই সকল ব্যাপারগুলো হলো সম্পদ, এগুলো রেয়ামিলের ডেবিট ঘরে বসবে। এরপরে 2 নম্বরে বলা হয়েছে ব্যয়গুলো রেয়ামিলে ডেবিট করে বসবে। যত প্রকার ব্যয় আছে সকল প্রকার ব্যয়গুলাই রেয়ামিলে ডেবিট করে বসবে। তাহলে এখানে সেই যে ব্যয়গুলো, সেগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। আমরা আগের ভিডিওতে মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনের চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম। সেই চ্যাপ্টারটাও যদি আমরা ভালো করে পারি, সেই চ্যাপ্টারটা আবার এই অধ্যায় 9-এর মধ্যে মানে রেয়ামিলের মধ্যে আমাদের কাজে লাগবে। তো মুনাফা জাতীয় ব্যয়, এখানে সকল মুনাফা জাতীয় ব্যয় বা সকল প্রকার ব্যয়গুলো রেয়ামিলের ডেবিট ঘরে বসবে। এখন সেই ব্যয়গুলো কি? যেমন পণ্য ক্রয়, বেতন প্রদান, ভাড়া প্রদান, বিজ্ঞাপন খরচ, সুদ প্রদান, বাট্টা প্রদান, কমিশন প্রদান, এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ ব্যয় থাকতে পারে। তো এই সকল ব্যয়গুলাই আমাদের রেয়ামিলের ডেবিট ঘরে বসবে। এরপরে 3 নম্বরের যে ব্যাপারটা, সেটা হচ্ছে উত্তোলন রেয়ামিলের ডেবিট ঘরে
বসবে। তাহলে এই তিনটা জিনিস রেয়া মিলে ডেবিট ঘরে বসবে। একটা হলো সম্পদ রেয়া মিলে ডেবিট ঘরে বসবে, ব্যয় রেয়া মিলে ডেবিট ঘরে বসবে, উত্তোলন রেয়া মিলে ডেবিট ঘরে বসবে। এখন উত্তোলনের মধ্যে আছে যেমন উত্তোলন, আয়কর, উত্তোলন, আয়কর, জীবন বীমা, এই তিনটা নামে থাকতে পারে উত্তোলনের তিনটা নাম, উত্তোলন, আয়কর, জীবন বীমা। এই নামে যদি রেয়া মিলের মধ্যে কোনো হিসাব থাকে সেগুলো রেয়া মিলে ডেবিট ঘরে আমরা বসাবো। এরপরে 4 নাম্বার যেটা বলা হয়েছে যেমন দায়গুলো রেয়া মিলের আবার ক্রেডিট ঘরে চলে যাবে। দায়গুলো রেয়া মিলের ক্রেডিট ঘরে চলে যাবে। দায় কোনগুলা? দায় হচ্ছে পাওনাদার, প্রদয় বিল, ব্যাংক ঋণ, ব্যাংক জমাতিরিক্ত বা শুধু ঋণ, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, এগুলো হচ্ছে কারবারের জন্য দায়। সেই দায়গুলো আমরা রেয়া মিলের ক্রেডিট পাশে বসাবো। এরপরে 5 নাম্বার যেটা বলা হচ্ছে মূলধন। মূলধন রেয়া মিলের ক্রেডিট ঘরে বসবে। মূলধন প্রশ্নে স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে যে মূলধন অথবা অতিরিক্ত মূলধন। মূলধন রেয়া মিলে ক্রেডিট ঘরে বসবে, অতিরিক্ত মূলধন রেয়া মিলে ক্রেডিট ঘরে বসবে। এরপরে 6 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আয়গুলো রেয়া মিলে ক্রেডিট ঘরে বসবে। এখানে আয় বলতে বোঝানো হয়েছে মুনাফা জাতীয় আয়। আয় বলতে এখানে কোনগুলো? যেমন পণ্য বিক্রয় বা শুধু বিক্রয় লেখা থাকতে পারে, বিক্রয়, বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, সুদ প্রাপ্তি, উপভাড়া প্রাপ্তি, শিক্ষানবী স্যালামি, এগুলো হইতেছে কারবারের জন্য আয়। এই আয়গুলো রেয়া মিলে ক্রেডিট ঘরে বসবে। তাহলে এই ব্যাপারটা যদি আমরা বুঝতে পারি, এই যে এই 6টা ব্যাপার এখানে আছে, যে সকল সম্পদগুলো রেয়া মিলে ডেবিট পাশে বসবে, ব্যয়গুলো রেয়া মিলে ডেবিট পাশে বসবে, উত্তোলনগুলো রেয়া মিলে ডেবিট পাশে বসবে, দায় রেয়া মিলে ক্রেডিট পাশে বসবে, মূলধন রেয়া মিলে ক্রেডিট পাশে বসবে, সকল প্রকার আয় রেয়া মিলে ক্রেডিট পাশে বসবে। এই সকল ইনফরমেশনগুলো যদি আমরা মাথায় রাখি এবং এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে অবশ্যই রেয়া মিল শুদ্ধ করা খুবই সহজ। তো এইভাবে সকল ডেবিটের যোগফল এবং ক্রেডিটের যোগফল দুই পাশ সমান হবে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে দুই পাশ অবশ্যই সমান হবে। যদি যে কোনো একটা আইটেমও যদি আমরা ভুল করি, ডেবিটের আইটেম যদি ক্রেডিট পাশে নিয়ে যাই অথবা ক্রেডিটের আইটেম যদি ডেবিট পাশে নিয়ে আসি, তাহলে অবশ্যই রেয়া মিল মিলবে না। তখন মানে অবশ্যই রেয়া মিল ভুল হয়েছে, ভুল হইলে অবশ্যই রেয়া মিল মিলবে না। আর যদি সকল কিছু আমরা সঠিকভাবে দুই পাশে বসাই তাহলে রেয়া মিলের ডেবিট এবং ক্রেডিটের যোগফল অটোমেটিকলি মিলে যাবে। আর যদি মিলে যায় তাহলে আমরা বুঝবো যে পেছনে আমরা যতগুলো হিসাব করেছিলাম সকল হিসাবগুলোই শুদ্ধ হয়েছে। ধরে নেওয়া হয় আপাতত দৃষ্টিতে যে সকল হিসাবগুলো শুদ্ধ করা হয়েছে। আর যদি সকল হিসাবগুলো ঠিক থাকা সত্ত্বেও হিসাব যদি না মিলে, যে আমি যা লেনদেন বসাইলাম বা যে হিসাবগুলো বসাইলাম সবই ঠিক আছে কিন্তু রেয়া মিলে দুই পাশে টাকা আমাদের মিললো না, তাহলে পার্থক্য যেটা হবে, যেমন ধরো উদাহরণস্বরূপ আমি বলতে পারি যেমন ডেবিট পাশে 1 লক্ষ টাকা হলো, তাহলে এখানে লিখলাম 1 লক্ষ টাকা, জাস্ট উদাহরণ যে ডেবিট পাশে 1 লাখ টাকা হলো কিন্তু ক্রেডিট পাশের যোগফল হয়েছে 80,000 টাকা, তাহলে এখানে কম আছে কত? 20,000। তাহলে এখানে ক্রেডিট পাশে আমার একটা 20,000 টাকা বসাইয়া এখানে 1 লাখ টাকা বানিয়ে দিতে হবে। তার মানে দুই পাশ সমান করে দিতে হবে। আর এই 20,000 টাকার নাম হবে অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব যে আমাদের আপাতত সবই ঠিক আছে কিন্তু কেন মিলে নাই সেটা আমরা জানি না, তাহলে এই 20,000 টাকার নাম হবে অনিশ্চিত হিসাব। তো যখনই আবার ভবিষ্যতে যখন হিসাবগুলো আমরা তদারকি করব, যখন এই ভুল উদ্ঘাটন হয়ে যাবে তখন সেই ভুল উদ্ঘাটন হলে এই অনিশ্চিত হিসাব বাদ যাবে, তখন এই ভুলটা শনাক্ত হলে আবার পুনরায় আমরা একটা সমন্বিত রেয়া মিল তৈরি করব। তো আপাতত সমন্বিত রেয়া মিল এই 9-10 এর জন্য না, সেটা ইন্টারমিডিয়েটে গেলে দরকার আছে, কিন্তু আপাতত একটা রেয়া মিল শুদ্ধভাবে তৈরি করার জন্য এই ইনফরমেশনগুলো তো অবশ্যই দরকার। এবং এই ইনফরমেশনগুলো ছাড়াও আরো অনেক ইনফরমেশনগুলো আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা মনোযোগ দিলে অবশ্যই ব্যাপারগুলো বুঝতে পারবে। একটি রেয়া মিল শুদ্ধ করার জন্য আমাদের আরো খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে হবে। যে রেয়া মিল শুদ্ধ করার জন্য যে রেয়া মিলের মধ্যে যে আমরা যেই ছকটা করেছিলাম সেই ছকের মধ্যে রেয়া মিলে কোন কোন বিষয়গুলো রেয়া মিলের মধ্যে আসবে না, যদি এই ব্যাপারগুলো আমরা জানি যে কোনগুলো আনতে হবে না রেয়া মিলের মধ্যে, এই ব্যাপারটা যদি আমরা জানতে পারি তাহলে রেয়া মিলকে শুদ্ধ করা আরো খুবই সহজ। খুবই গুরুত্বপূর্ণ এই ইনফরমেশনগুলো আমাদের জানা দরকার। আরেকটা কথা বলে নেই, রেয়া মিল হলো খুবই ইনফরমেটিভ একটা চ্যাপ্টার, মানে অনেক ইনফরমেশন আছে এই চ্যাপ্টারের মধ্যে। এই ইনফরমেশনগুলো আমাদের জানতে হবে। যদি আমরা ইনফরমেশনগুলো জানি তাহলে এই চ্যাপ্টার মানে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা খুবই সহজ কাজ। তো এখন আমরা দেখে নেব যে রেয়া মিলে কোন কোন দফা বা কোন কোন হিসাব রেয়া মিলের মধ্যে আসবে না। তো লিখছে যেসব দফা রেয়া মিলে আসবে না, যেগুলো রেয়া মিলের মধ্যে আমরা নিব না।
বলা হয়েছে প্রারম্ভিক হাতে নগদ। প্রারম্ভিক মানে হাতে নগদ লেখা থাকবে যে আমরা জানি যে হিসাবের বছরটা যেমন হিসাব যেমন এরকম হয় যে জানুয়ারির 1 তারিখে 2001-1-2020 যদি শুরু হয় তাহলে শেষ হয় 31-12-2020। এটা হলো শুরু আর এটা হলো শেষ। জানুয়ারির 1 তারিখ হলো শুরু আর ডিসেম্বর 31 তারিখ হলো শেষ। আবার এমনও হতে পারে যদি এইভাবে আবার শুরুর কথা বলা থাকে যে 1-7-2020, যে 20 সালের জুলাই মাসের 1 তারিখে শেষ হয়েছে, তাহলে আমাদের শুরু হয়েছে, তাহলে আমাদের ব্যবসা শেষ হবে 30-6-2021। এটা তাহলে এই যে 1 তারিখের যে ব্যাপারটা আছে জানুয়ারি 1 তারিখ এটা হলো প্রারম্ভিক, আর সমাপনী যেটা এই 31 ডিসেম্বর সেটা হলো সমাপনী। আবার যদি হিসাব বছরটা এমন হয় জুন টু জুলাই বা জুলাই টু জুন, তাহলে জুলাই 1 তারিখটা হলো প্রারম্ভিক আর 30 জুনটা হলো সমাপনী। জুলাইয়ের 1 তারিখ প্রারম্ভিক, 30 জুন হচ্ছে সমাপনী। তাহলে এখানে বলা হচ্ছে প্রারম্ভিক, তাহলে প্রারম্ভিকের ব্যাপার সম্পর্কে আমরা ব্যাপারটা জানি যে প্রারম্ভিক মানে বছরের শুরু। তাহলে প্রারম্ভিক হাতে নগদ এটা রেয়া মিলে আসবে না। প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক দেনাদার, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, প্রারম্ভিক পাওনাদার, প্রারম্ভিক প্রাপ্য বিল, প্রারম্ভিক প্রদেয় বিল। আবার সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য রেয়া মিলের মধ্যে লেখা থাকবে সমাপনী মজুদ পণ্য। এই সমাপনী মজুদ পণ্য রেয়া মিলে আসবে না। সমাপনী মূলধন যদি প্রশ্নে থাকে সমাপনী মূলধন, তাহলে সমাপনী মূলধন রেয়া মিলের মধ্যে আসবে না। এরপর লাগে সমাপনী মণিহারি, সমাপনী মণিহারি অথবা অব্যবহৃত মণিহারি। সমাপনী মণিহারির আরেক নাম হচ্ছে অব্যবহৃত মণিহারি, এইগুলো রেয়া মিলে আসবে না। আরেকটা হচ্ছে সম্ভাব্য আয় অথবা সম্ভাব্য দায় অথবা সম্ভাব্য সম্পদ, যেমন সম্ভাব্য বিক্রয়। এখন এটা বিক্রয় হতেও পারে নাও হতে পারে, তাহলে এই সম্ভাব্য আয় রেয়া মিলের মধ্যে আসবে না। দেখা থাকতে পারে সম্ভাব্য ব্যাংক জমাতিরিক্ত, সম্ভাব্য ব্যাংক জমাতিরিক্ত। তো ব্যাংক জমাতিরিক্ত তো দায়, কিন্তু সম্ভাব্য ব্যাংক জমাতিরিক্ত মানে সম্ভাব্য দায়, এটাও রেয়া মিলের মধ্যে আসবে না। সম্ভাব্য আসবাবপত্র, সম্ভাব্য যন্ত্রপাতি, এগুলো রেয়া মিলে আসবে না। তাহলে এই যে এখানে আমি 11টা পয়েন্ট লিখলাম, এই পয়েন্টগুলো রেয়া মিলের মধ্যে আসবে না। যখন আমরা রেয়া মিলটা যে কোন আইটেমগুলো ডেবিট পাশে বসবে কোন আইটেমগুলো ক্রেডিট পাশে বসবে, এই ব্যাপারটা যখন আমরা আগে প্রথমে চিহ্নিত করব, চিহ্নিত করার সময়ই আমাদের এই ব্যাপারগুলো মাথায় খেয়াল রাখতে হবে যে রেয়া মিলে কোন কোন আইটেম আসবে আর কোন কোন আইটেম আসবে না। তাহলে আমাদের জানা রাখতে হবে যে এই আইটেমগুলো রেয়া মিলে আসবে না। তাহলে এইগুলা যদি না আসে তাহলে এইগুলা বিপরীত আইটেমগুলো রেয়া মিলে আসবে। যেমন প্রারম্ভিক হাতে নগদ যদি না আসে তাহলে আসবে কি সমাপনী হাতে নগদ অথবা শুধু হাতে নগদ। তারিখ নেই, লেখা আছে হাতে নগদ এত টাকা, তারিখ নেই তার মানে ঝামেলা নাই। তারিখ থাকলেই ঝামেলা, খেয়াল করতে হবে এটা প্রারম্ভিক তারিখ নাকি সমাপনী তারিখ। যদি প্রারম্ভিক তারিখ হয় তাহলে রেয়া মিলে আসবে না, আর যদি সমাপনী তারিখ হয় তাহলে অবশ্যই রেয়া মিলে আসবে। ব্যাংক জমা, সমাপনী ব্যাংক জমা আসবে কিন্তু প্রারম্ভিক ব্যাংক জমা রেয়া মিলে আসবে না। আবার প্রারম্ভিক দেনাদার রেয়া মিলে আসবে না কিন্তু সমাপনী দেনাদার আসবে, অথবা দেনাদার শুধু লেখা আছে দেনাদার কোনো তারিখ নেই, এটাও রেয়া মিলে আসবে। ব্যাংক জমাতিরিক্ত, শুধু ব্যাংক জমাতিরিক্ত, এটা রেয়া মিলে আসবে কিন্তু যদি লেখা থাকে প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত তাহলে আসবে না। আবার যদি লেখা থাকে সমাপনী ব্যাংক জমাতিরিক্ত, ওইটা কিন্তু অবশ্যই রেয়া মিলে আসবে। পাওনাদার, শুধু পাওনাদার রেয়া মিলে আসবে ক্রেডিট পাশে, কিন্তু প্রারম্ভিক পাওনাদার লেখা থাকলে রেয়া মিলে অবশ্যই আসবে না, কিন্তু সমাপনী পাওনাদার লেখা থাকলে সেটা অবশ্যই রেয়া মিলে আসবে। প্রাপ্য বিল, প্রদেয় বিল, অবশ্যই এগুলো প্রারম্ভিক গুলা রেয়া মিলে আসবে না, এগুলা সমাপনী গুলা রেয়া মিলে আসবে। আবার যেগুলো সমাপনী রেয়া মিলে আসবে না ওগুলা প্রারম্ভিক রেয়া মিলে আসবে। যেমন সমাপনী মজুদ পণ্য, তাহলে সমাপনী মজুদ পণ্য রেয়া মিলে আসে না কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য রেয়া মিলে আসে। আমি আবার বলছি সমাপনী মজুদ পণ্য রেয়া মিলে আসে না, প্রারম্ভিক মজুদ পণ্য রেয়া মিল করতে গেলে আমরা নিব ডেবিট পাশে। সমাপনী মূলধন লেখা থাকতে পারে সমাপনী মূলধন, এটা সমাপনী মূলধন রেয়া মিলে আসবে না কিন্তু প্রারম্ভিক মূলধন রেয়া মিলে আসবে, অথবা শুধু মূলধন লেখা থাকবে, সমাপনীও লেখা নাই প্রারম্ভিকও লেখা নাই, তার মানে ওই মূলধনটা রেয়া মিলে ডেবিট ক্রেডিট পাশে বসবে, ক্রেডিট পাশে বসবে মূলধন। মণিহারি, শুধু মণিহারি রেয়া মিলে আসবে, শুধু মণিহারিও আসবে প্রারম্ভিক মণিহারিও আসবে কিন্তু সমাপনী মণিহারি রেয়া মিলে আসবে না। সমাপনী মণিহারির আরেকটা হচ্ছে অব্যবহৃত মণিহারি, এই দুইটা মণিহারি রেয়া মিলে অবশ্যই আসবে না।
এরপরে বলছে সম্ভাব্য আয়, দায়, সম্পদ, এগুলো তো অবশ্যই রেয়া মিলে আসবে না। এমনি যদি শুধু কোনো দায় লেখা থাকে, যেমন পাওনাদার, প্রত্যয় বিল, এগুলো আসবে। তারপর বিক্রয়, বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, এগুলো আসবে। কিন্তু এগুলোর আগে যদি সম্ভাব্য লেখা থাকে, সম্ভাব্য বিক্রয়, সম্ভাব্য বাট্টা প্রাপ্তি, সম্ভাব্য কমিশন প্রাপ্তি, এগুলো আসবে না। আবার সম্পদের বেলায় হাতে নগদ, ব্যাংক জমা, দেনাদার, আসবাবপত্র, যন্ত্রপাতি, এরকম লেখা থাকলে অবশ্যই রেয়া মিলে আসবে। কিন্তু যদি লেখা থাকে সম্ভাব্য হাতে নগদ, সম্ভাব্য ব্যাংক জমা, সম্ভাব্য যন্ত্রপাতি, সম্ভাব্য আসবাবপত্র, এইসব হিসাব লেখা থাকলে এগুলো রেয়া মিলে আসবে না। আমরা রেয়া মিল তৈরি করার আগে প্রথমত এই চার্টগুলো মুখস্থ করে নিব, না হলে আমরা রেয়া মিল শুদ্ধভাবে তৈরি করতে পারবো না। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। প্র্যাকটিস করলে অবশ্যই রেয়া মিল শুদ্ধভাবে তৈরি করতে পারবে। আরো অনেক ইনফরমেশন বাকি আছে, খুব মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখলে আশা করি সকল বিষয় তোমরা বুঝতে পারবে। এখন আমি তোমাদের সাথে আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, একটু আগে বলছিলাম যে সমাপনী মজুদ পণ্য রেয়া মিলে আসবে না, একেবারেই আসবে না। সমাপনী মজুদ পণ্য রেয়া মিলে আসবে না, আসবে হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। তাহলে আবার বলি, সমাপনী মজুদ পণ্য রেয়া মিলে আসবে না, প্রারম্ভিক মজুদ পণ্য রেয়া মিলে আসবে। তো এখানে একটা কথা আছে, যদি প্রশ্নে সমন্বিত ক্রয় থাকে, যদি প্রশ্নে সমন্বিত ক্রয় মানে ক্রয় না লিখে লেখা থাকলো সমন্বিত ক্রয়, ডেবিট, এটা ডেবিট পাশে বসে, সমন্বিত ক্রয় যদি থাকে, তখন প্রারম্ভিক মজুদ পণ্য রেয়া মিলে আসবে না। ন্যাচারালি প্রারম্ভিক মজুদ পণ্য রেয়া মিলে আসে, কিন্তু প্রশ্নে যদি সমন্বিত ক্রয় থাকে, প্রশ্নের মধ্যে যদি লেখা থাকে সমন্বিত ক্রয়, তখন আবার প্রারম্ভিক মজুদ পণ্য রেয়া মিলে আসবে না, কিন্তু সমাপনী মজুদ পণ্য রেয়া মিলে আসবে। তখন প্রারম্ভিক মজুদ পণ্য রেয়া মিল করতে গেলে আমরা নিব না, সমাপনী মজুদ পণ্য নিব। কখন? যখন প্রশ্নে সমন্বিত ক্রয় থাকবে। আবার বলছি, প্রশ্নে যখন সমন্বিত ক্রয় উল্লেখ করা থাকবে যে সমন্বিত ক্রয় এত টাকা, হ্যাঁ, তখন প্রারম্ভিক মজুদ পণ্য রেয়া মিল করতে গেলে আমরা প্রারম্ভিক মজুদ পণ্য রেয়া মিলে ডেবিট করে নিব না, মানে নিবই না। রেয়া মিলে প্রারম্ভিক মজুদ পণ্য বসবেই না, বসবে হচ্ছে সমাপনী মজুদ পণ্য। আমরা কি ব্যাপারটা আসলে বুঝতে পেরেছি? এবার কেন সমাপনী মজুদ পণ্য আসবে, প্রারম্ভিক মজুদ পণ্য আসবে না? কারণ সমন্বিত ক্রয় তৈরি হয় কিভাবে? খেয়াল করো, সমন্বিত ক্রয়ের একটা সূত্র আছে, আমরা এখানে লিখি সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয় ব্যাপারটা হচ্ছে যে প্রারম্ভিক মজুদ পণ্য, এখানে লিখি প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয়, মাইনাস সমাপনী মজুদ পণ্য, সমন্বিত ক্রয়ের সূত্র যে সমন্বিত ক্রয়ের মধ্যে প্রারম্ভিক মজুদ পণ্য আর ক্রয়ের টাকাটা যুক্ত আছে। এই যে সমন্বিত ক্রয়ের মধ্যে প্রারম্ভিক মজুদ পণ্য আছে, ক্রয়ও আছে, তাহলে কি মাইনাস করা আছে? সমাপনী মজুদ পণ্য হিসাব থেকে বাদ দেওয়া আছে। তাহলে যদি আমি প্রারম্ভিক মজুদ সমন্বিত ক্রয় নেওয়ার পরে যদি আমি প্রারম্ভিক মজুদ পণ্য নেই রেয়া মিলে, তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য কিন্তু দুইবার নেওয়া হয়ে যাবে। এই জন্য, কারণ প্রারম্ভিক মজুদ পণ্য সমন্বিত ক্রয়ের মধ্যেই অন্তর্ভুক্ত আছে, এই সমন্বিত ক্রয়ের মধ্যেই এই প্রারম্ভিক মজুদ পণ্যের টাকাটা অন্তর্ভুক্ত আছে। এই জন্য প্রারম্ভিক মজুদ পণ্য রেয়া মিলে আসবে না, কিন্তু সমাপনী মজুদ পণ্য বিয়োগ করা আছে, এই যে বিয়োগ সমাপনী মজুদ পণ্য। এই জন্য রেয়া মিল করতে গেলে সমাপনী মজুদ পণ্য আসবে যদি প্রশ্নে সমন্বিত ক্রয় থাকে। ব্যাপারটা আমি মনে করি যে সবার ক্লিয়ার হয়েছে, যে প্রশ্নে যদি সমন্বিত ক্রয় থাকে তখন প্রারম্ভিক মজুদ পণ্য রেয়া মিলে আসবে না, সমাপনী মজুদ পণ্য রেয়া মিলে আসবে। ব্যাপারটা আমি মনে করি যে সবার ক্লিয়ার, যদি খুব মনোযোগ দিয়ে আমরা শুনে থাকি। আরো অনেক ইনফরমেশন বাকি আছে, মনোযোগ দিয়ে শুনবে আশা করি। এখন আমরা একটি অঙ্কের সমাধান করার চেষ্টা করব যে কিভাবে রেয়া মিল তৈরি করা হয়। এখানে রেয়া মিল তৈরি করার জন্য কিছু হিসাব দেওয়া আছে, হিসাবের সাথে টাকাও দেওয়া আছে। তো এই হিসাবগুলোকেই আমরা রেয়া মিলের মধ্যে উপস্থাপন করব। রেয়া মিল উপস্থাপন করি আমরা দেখাবো যে একটি রেয়া মিল কিভাবে তৈরি করতে হয়। তো প্রথমে আমরা এইখান থেকে রেয়া মিলটি তৈরি করার সময় আমরা ডেবিট এবং ক্রেডিটটা ফাইন্ড আউট করে নেব, যে কোন হিসাবটা ডেবিট, কোনটা ক্রেডিট, এবং কোনটা রেয়া মিলে আসবে না, কোনটা রেয়া মিলে আসবে। যেটা ডেবিট হবে ওটার সামনে আমরা ডি লিখবো, যেটা ক্রেডিট হবে ওটার সামনে আমরা সি লিখবো, আর যেটা রেয়া মিলে আসবে না ওটাকে আমরা ক্রস দিয়ে কেটে দিব। তাহলে এখানে প্রথমে আমরা খেয়াল করি, আবার বিশ্লেষণও করব যে কোনটা ডেবিট পাশে আসবে, কোনটা ক্রেডিট পাশে আসবে, কেন আসবে, এই ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করব। তো
যেমন প্রারম্ভিক মজুদ পণ্য 50,000 টাকা। মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য এটা হলো এক প্রকার ব্যয়। প্রারম্ভিকটাকে ব্যয় হিসেবে ধরা হয়, সমাপনীটাকে সম্পদ হিসেবে গণ্য করা হয়। তো প্রারম্ভিক মজুদ পণ্য রেয়া মিলে আসবে, আর সেটা হচ্ছে ডেবিট পাশে। তাহলে আমরা এটার পাশে একটা ডি চিহ্ন দিলাম যে প্রারম্ভিক মজুদ পণ্য রেয়া মিলে ডেবিট পাশে বসবে। এরপরে মূলধন। মূলধন আমরা শুরুতেই শিখছিলাম যে মূলধন ক্রেডিট পাশে বসবে। মালিকানা সত্ত্ব, মূলধন মালিকানা সত্ত্ব, এটা মালিকের কাছে আমরা দায়বদ্ধ। কারবার মালিকের কাছে দায়বদ্ধ থাকে মূলধন, তাই মূলধন হচ্ছে রেয়া মিলে ক্রেডিট পাশে বসে। তাহলে আমরা মূলধনের পিছনে এখানে সি চিহ্ন দিলাম যে মূলধন ক্রেডিট পাশে বসবে। ক্রয়। ক্রয় হচ্ছে কারবারের জন্য ব্যয়। ক্রয় কারবারের জন্য ব্যয়, ব্যয় হলে ডেবিট পাশে বসবে আমরা জানি, তাহলে ডি চিহ্ন দিলাম। বিক্রয়। বিক্রয় হচ্ছে কারবারের জন্য আয়। বিক্রয় হচ্ছে কারবারের জন্য আয়, আয় হলে ক্রেডিট পাশে বসবে, এজন্য আমরা এটাকে সি চিহ্ন দিলাম। এরপরে আছে প্রাপ্ত কমিশন। কমিশন দুইটা, একটা হলো কমিশন প্রদত্ত, একটা হলো কমিশন প্রাপ্ত। এখানে বলা আছে প্রাপ্ত কমিশন। প্রাপ্ত মানে কমিশন আমরা পাইছি, যদি কমিশন পাই তাহলে আমাদের আয় হয়, আর আয় হলে সেটা হবে ক্রেডিট, তাহলে প্রাপ্ত কমিশন ক্রেডিট, তাহলে সি চিহ্ন দিলাম। এরপর বেতন খরচ, লেখা আছে বেতন খরচ। খরচ লেখা না থাকলেও বুঝতাম এটা খরচ। বেতন হচ্ছে আমাদের কারবারের জন্য ব্যয়, তাহলে বেতনটা ডেবিট পাশে বসবে। তারপর ভাড়া খরচ। ভাড়া খরচ এটাও রেয়া মিলের ডেবিট পাশে বসবে। এরপর লেখা আছে ডাক ও তার। ডাক ও তার খরচ মানে টেলিফোন যোগাযোগ খরচ, চিঠি আদান প্রদানের খরচ, এগুলা কারবারের জন্য খরচ, তাই এই ডাক ও তার এটাও রেয়া মিলের ডেবিট পাশে বসবে। যন্ত্রপাতি। যন্ত্রপাতি হচ্ছে কারবারের জন্য সম্পদ, তো আমরা জানি সম্পদ রেয়া মিলে ডেবিট পাশে বসে, তাহলে যন্ত্রপাতি রেয়া মিলে ডেবিট পাশে বসবে। এরপর লাগছে দেনাদার। দেনাদারও কারবারের জন্য সম্পদ, তাই দেনাদারের এবং দেনাদার টাকারও আমরা কোন পাশে বসাবো? রেয়া মিলে ডেবিট পাশে বসাবো। এরপর লাগছে পাওনাদার। পাওনাদার হচ্ছে কারবারের জন্য দায়। পাওনাদার কারবারের জন্য দায়, পাওনাদার ক্রেডিট পাশে বসবে। 6% বন্ধকি ঋণ। তো রেয়া মিলের ক্ষেত্রে এই পার্সেন্টেজের কোনো কাজ নাই। বন্ধকি ঋণ, ঋণ হচ্ছে দায়, মানে বন্ধকি ঋণ মানে কোনো কিছু বন্ধক রেখে আমরা টাকা এনেছি, তাহলে এই যে ঋণ, যেই ব্যক্তির কাছ থেকে টাকা এনেছে ওই ব্যক্তির কাছে আমরা কি দায়বদ্ধ, তাহলে বন্ধকি ঋণ আমাদের জন্য দায়, এটা ক্রেডিট পাশে বসবে। সমাপনী মজুদ পণ্য, এই যে বলছিলাম সমাপনী মজুদ পণ্য রেয়া মিলে আসবে না, তাহলে সমাপনী মজুদ পণ্য ক্রস, এটা রেয়া মিলের মধ্যে আসবে না। এরপর বলছে বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট। বিক্রয় ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট, মানে বিক্রয় হচ্ছে আয় বৃদ্ধি করে বিক্রয় দ্বারা, আর বিক্রয় ফেরতের মাধ্যমে আয় হ্রাস করে। যেই হিসাব দ্বারা আয় হ্রাস করে ওই হিসাবকে আমরা ডেবিট করব, আর যেই হিসাব দ্বারা ব্যয় হ্রাস করে ওই হিসাবকে আমরা ক্রেডিট করব। যেমন বিক্রয় ফেরত, এখানে বিক্রয় ক্রেডিট কিন্তু বিক্রয় ফেরত ডেবিট। আবার ক্রয় ডেবিট কিন্তু ক্রয় ফেরত ক্রেডিট। ক্রয় ডেবিট, ক্রয় বার্তা ক্রেডিট। যেমন বিক্রয় ক্রেডিট, বিক্রয় ফেরত এবং ডেবিট, বিক্রয় বার্তাও ডেবিট। এইভাবে হিসাবগুলো আমাদের বুঝতে হবে। তো রেয়া মিল প্র্যাকটিস করতে করতেই আমরা হিসাবগুলো বুঝে যাব। এটা হলো মাত্র আমাদের রেয়া মিল নিয়ে পর্ব 1 নাম্বার পর্ব আমরা তৈরি করতেছি। তো আমরা আরো নেক্সটে আরো কয়েকটা ভিডিও বানাবো রেয়া মিল নিয়ে। আশা করি সবগুলো ভিডিও দেখলে রেয়া মিল সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবে এবং ভালোভাবে আনসার করতে পারবে। তো আমরা এখন হিসাবগুলো দেখে নিলাম। এই হিসাবগুলো থেকে আমরা এখন একটি রেয়া মিল প্রস্তুত করব, তোমরা দেখলেই ব্যাপারটি বুঝতে পারবে। এখন এই হিসাবগুলো আমরা এই রেয়া মিলের মধ্যে আমরা এখন উপস্থাপন করব, যে কিভাবে উপস্থাপন করি। তো রেয়া মিলের ছকটি আমরা করলাম যে ক্রমিক নং, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট। আমরা বলছি ক্রমিক নং, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট। এখানে ডেবিট টাকাগুলো লিখবো, এখানে ক্রেডিট টাকাগুলো লিখবো। প্রথমে 1 নাম্বার, ক্রমিক নং 1 নাম্বার লেখা আছে প্রারম্ভিক মজুদ পণ্য। আমরা একটু আগে দাগাইলাম যে প্রারম্ভিক মজুদ পণ্য, এটারে আমি ডেবিট ঘরে বসবে, তাহলে ডেবিট ঘরে লিখলাম 50,000 টাকা। এরপর 2 নাম্বার লেখা আছে মূলধন। মূলধন, মূলধন আমরা দাগাইলাম ক্রেডিট, তাই ক্রেডিট ঘরে, এই ডেবিটে বসবে না, ক্রেডিট ঘরে বসবে 1 লক্ষ টাকা। এরপরে লেখা আছে ক্রয় 3 নম্বরে। তো ক্রয় হচ্ছে ব্যয়, ক্রয় হচ্ছে কারবারের জন্য ব্যয়, ব্যয় ডেবিট পাশে বসবে, ডেবিট 80,000 টাকা। এরপর লেখা আছে 4 নম্বরে বিক্রয়। তাহলে বিক্রয় হচ্ছে কারবারের জন্য আয়, বিক্রয় হচ্ছে কারবারের জন্য আয়, আয় হলে রেয়া মিলে ক্রেডিট ঘরে বসবে, বিক্রয় হচ্ছে 1 লাখ টাকা, বিক্রয় ক্রেডিট ঘরে বসালাম। এরপর লেখা আছে প্রাপ্ত কমিশন। কমিশন পাওয়া গেছে, তাহলে প্রাপ্ত কমিশন, প্রাপ্ত কমিশন হলো আয় হিসাব। কমিশন পেলে আয় হয়, তাহলে প্রাপ্ত কমিশন রেয়া মিলে ক্রেডিট ঘরে বসবে, প্রাপ্ত কমিশন হচ্ছে 10,000 টাকা, ক্রেডিট ঘরে বসবে। এরপরে লেখা আছে বেতন খরচ। বেতন খরচ, বেতন খরচ
বেতন খরচ লেখা আছে 20,000 টাকা, বেতন খরচ কারবারের জন্য ব্যয়, এটা রেমিলে ডেবিট করে বসবে। এরপরে লেখা আছে ভাড়া খরচ, ভাড়া খরচ, ভাড়া খরচ রেমিলের জন্য ব্যয়, তো ভাড়া খরচ লেখা আছে 12,000 টাকা, এটা রেমিলে ডেবিট করে বসবে। এরপর লেখা আছে ডাক ও তার, ডাক ও তার, ডাক ও তার এটাও কারবারের জন্য ব্যয়, ডাক ও তার কারবারের জন্য ব্যয়, ডাক ও তার লেখা আছে 3,000 টাকা, রেমিলে ডেবিট করে বসবে। এরপর যেটা লেখা আছে সেটা হলো যন্ত্রপাতি, যন্ত্রপাতি, যন্ত্রপাতি কারবারের জন্য সম্পদ, তো সম্পদ হলে রেমিলে ডেবিট করে বসবে 5,800 টাকা, 5,800। এরপর লেখা আছে দেনাদার, 10 নম্বরে লেখা আছে দেনাদার, দেনাদার কারবারের জন্য সম্পদ, প্রাপ্য টাকা মানে দেনাদারের কাছ থেকে আমরা টাকা পাবো, তো দেনাদার কারবারের জন্য সম্পদ 35,000 টাকা, এটা রেমিলে ডেবিট করে বসবে। এরপরে বলা আছে পাওনাদার, 11 নম্বরে পাওনাদার, পাওনাদার, তো পাওনাদার হচ্ছে 40,000 টাকা ক্রেডিট, পাওনাদার হচ্ছে কারবারের জন্য দায়, এই জন্য রেমিলে ক্রেডিট করে বসবে। তারপর লেখা আছে 6% বন্ধকি ঋণ, 6% বন্ধকি ঋণ, তাহলে বন্ধকি ঋণ আমরা জানলাম যে বন্ধকি ঋণ হচ্ছে কারবারের জন্য দায়, বন্ধকি ঋণ কারবারের জন্য দায়, 10,000 টাকা ক্রেডিট করে বসবে। এরপরে লেখা আছে সমাপনী মজুত পণ্য, তো আমরা সমাপনী মজুত পণ্য বলছি রেমিলে আসবে না, কারণ এখানে তো বিকৃত, এখানে তো ওই যে সমন্বিত ক্রয় নাই, তো বলছিলাম সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুত পণ্য আসবে, প্রারম্ভিক মজুত পণ্য আসবে না, কিন্তু এখানে তো কোনো সমন্বিত ক্রয় লেখা নাই, তাহলে যে সমন্বিত ক্রয় যেহেতু নাই সেহেতু এখানে সমাপনী মজুত পণ্য রেমিলে আসবে না, প্রারম্ভিক মজুত পণ্য রেমিলে আসবে, তো প্রারম্ভিক মজুত পণ্য এনেছি কিন্তু সমাপনী মজুত পণ্য আসবে না। তারপর সর্বশেষে লেখা আছে বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত, বিক্রয়, বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট, ডেবিট 2,000 টাকা, বিক্রয় ফেরত ডেবিট 2,000 টাকা, কারণ বিক্রয় ফেরত দ্বারা আয় হ্রাস পায়, আয় হ্রাস পেলে ডেবিট। তো এখানে আমরা খেয়াল করি যে কোনো হিসাব বাদ পড়ছে কিনা, যে প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট, মূলধন ক্রেডিট, ক্রয় ডেবিট, বিক্রয়, বিক্রয় ক্রেডিট, প্রাপ্ত কমিশন ক্রেডিট, বেতন ডেবিট, তারপরে ডাক ভাড়া খরচ ডেবিট, ডাক ও তার ডেবিট, এই ডাক ও তার ডেবিট। এরপরে দেনাদার, দেনাদার সম্পদ ডেবিট, যন্ত্রপাতি ও সম্পদ ডেবিট, পাওনাদার দায় ক্রেডিট, বন্ধকি ঋণ দায় ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট। এই হলো আমাদের হিসাবগুলো বসানো হলো। এখন যদি সবগুলো হিসাব যদি ঠিক থাকে, তো আমরা দেখলাম যে সবগুলো হিসাবে ঠিক আছে, ঠিক থাকার পরে এখন আমরা দেখবো যে যোগফল মিলে কিনা, মিলতেও পারে নাও মিলতে পারে, যদি মিলে যায় তাহলে আমার পূর্বের হিসাবগুলো ঠিক আছে, আর যদি না মিলে যায় তাহলে পূর্বের কোনো না কোনো হিসাবে তারা ভুল করছিল আগে, তো না মিলে গেলে অনিশ্চিত হিসাব দিয়ে আমাদের মিলাতে হবে, আর যদি মিলে যায় তাহলে তো মিলে গেলই। কিন্তু এই যে এখানে দাগ দেওয়ার আগে, সর্বশেষে দাগ দেওয়ার আগে উপরে একটা ঘর লেখার জন্য জায়গা খালি রাখতে হবে, কারণ বলা যায় না, দুই পাশ মিলতেও পারে নাও মিলতে পারে। তো এখন আমরা দুই পাশ যোগ করে দেখবো যে আসলে মিলে কিনা। এখন ডেবিট এবং ক্রেডিট দুই পাশে আমরা যোগ করব। তো প্রথমে আমরা ক্রেডিট পাশ যোগ করি, ক্রেডিট পাশ আছে 1 লাখ, 1 লাখ, 2 লাখ, 2 লাখ আর 10,000, 2,10,000, 2,10,000 আর 40,000, 2,50,000, 2,60,000। তো এখানে আমরা আলাদা রাফ করে নিই, 2,60,000 ক্রেডিট পাশে হলো, এখানে লিখি না, এখানে আমরা পরে লিখি যে ক্রেডিট পাশটাকে দেখলাম 2,60,000 টাকা, আলাদা একটা জায়গায় লিখে দেখলাম। এরপর আমরা ডেবিট পাশে যোগ করে দেখি যে ডেবিট পাশে কত আছে। প্রথমে 50,000, তারপরে 80,000, এরপরে আসে 20,000, এরপরে আছে 12,000, এরপর আছে 3,000, এরপর আছে 5,800, এরপর আছে 35,000, এরপর আছে 2,000। তাহলে আমাদের ডেবিট পাশে দাঁড়ালো 2,07,800, তাহলে দুই পাশে আমাদের মিলেনি, কিন্তু আমাদের হিসাব সব ঠিক আছে। ডেবিটের হিসাবগুলো ডেবিট পাশে বসাইছি, ক্রেডিটের হিসাবগুলো ক্রেডিট পাশে বসাইছি, কিন্তু ক্রেডিট পাশে হচ্ছে 2,60,000 টাকা আর ডেবিট পাশে হচ্ছে 2,07,800 টাকা। তাহলে এখানে দুই পাশ কিন্তু আমাদের মিলে নাই, তো আমাদের টেনশন করার দরকার নেই, কারণ আমাদের হিসাব তো সব ঠিক আছে। তো সবচেয়ে বেশি হলো 2,60,000, তাহলে 2,60,000 টাকা বসাই দিই। তাহলে এখানে লিখি 2,60,000 টাকা, নিচে 2,60,000 টাকা লিখলাম, এই পাশেও আমাদের 2,60,000 টাকা লিখতে হবে, লিখলাম। এখন 2,60,000 টাকা লিখলাম, কিন্তু আসলে এই পাশ তো 2,60,000 টাকা হয় নাই, তো 2,60,000 টাকা থেকে এই 2,07,000
2,60,000 টাকা থেকে আমরা 2,07,800 টাকা বিয়োগ করলাম, 52,200 টাকা হয় ডিফারেন্স। দুই পাশে ডিফারেন্স 52,200। এই 52,200 আমরা ডেবিট পাশে উপরে লিখে দিব, এটার নাম দিব আমরা অনিশ্চিত হিসাব। অনিশ্চিত অনিশ্চিত হিসাব, যে আমাদের হিসাবটা মিলেনি, কিন্তু বাকি সব হিসাব ঠিক আছে। এখন এই যে অনিশ্চিত হিসাব লিখলাম, যখন ব্যবসায়ীরা এরকম ব্যবসা তারা তারা তাদের হিসাবগুলো প্রতিনিয়ত রেকটিফাই মানে চেক করবে, চেক করতে করতে হয়তো কোনো সময় তারা তাদের সেই ভুলটা খুঁজে পাবে, ভুল খুঁজে পেলে তখন তারা এই অনিশ্চিত হিসাবটি তারা খতিয়ানের মাধ্যমে হিসাবটি বন্ধ করে দেবে, সেটা পরের ব্যাপার। আমরা আজকে রেয়া মিলটাই শিখি। তো এই পর্যন্ত হলো রেয়া মিল। এইভাবে রেয়া মিল তৈরি করতে হবে। আমরা যে হিসাব থেকে কতগুলো হিসাব থেকে রেয়া মিলটা তৈরি করলাম, কিভাবে রেয়া মিল তৈরি করতে হয় সেই ব্যাপারটা আজকে আমরা জানতে পারলাম। আগামী ক্লাসে আমরা অন্যান্য এই রেয়া মিল চ্যাপ্টারের অন্যান্য ব্যাপারগুলো জানবো। তোমরা অবশ্যই যুক্ত থেকো এই চ্যানেলের সাথে। এখন আজকে যে চ্যাপ্টারটা আমি করাইলাম তোমাদের রেয়া মিল, আশা করি তোমরা এই চ্যাপ্টারটি বুঝতে পেরেছো। আমি বিশ্বাস করি যদি খুব মনোযোগ সহকারে তোমরা এই ক্লাসগুলো দেখে থাকো এবং উপভোগ করে থাকো, তাহলে অবশ্যই এই ক্লাস থেকে তোমরা তোমাদের চাহিদা মতো যা দরকার তোমরা তা শিখতে পারবে। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে আমার ফোন নাম্বার বা মোবাইল নাম্বার দেওয়া থাকবে। তোমরা ফোনের মাধ্যমে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো যে স্যার এই ব্যাপারটা আমরা বুঝি নাই বা এই ব্যাপারটা আমাদের সমস্যা, এটা আমাদেরকে ফোন দিয়েও তুমি জেনে নিতে পারো। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। সবাই এই করোনা পরিস্থিতিতে বাসায় পড়াশোনা করো, কারণ পরীক্ষা অবশ্যই হবে, আজ হোক আর কাল হোক, কিন্তু পড়াশোনা কিন্তু থেমে থাকলে হবে না, আমাদের প্রতিনিয়ত পড়াশোনা করে যেতে হবে। কারণ এখন যেই সময়টা তুমি বা তোমরা পেয়েছো, এই সময়টা হলো খুবই গুরুত্বপূর্ণ সময়। সারাদিনই ঘরে থাকি, তাহলে সারাদিন ঘরে থাকলে কতক্ষণ মোবাইল টিপা যায়? এই জন্য আমরা কি করব, যে বাসায় একটু পড়াশোনা করব, যে বেশিক্ষণ না, 24 ঘন্টা পড়াশোনা করার দরকার নাই, দৈনিক 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা সর্বোচ্চ এইসব পড়াশোনা করলেই রেগুলার, তাহলে তুমি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। আর এই স্যারদের, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের ইউটিউব চ্যানেলে এই স্যারদের সকল স্যারদের ক্লাসগুলো যদি তোমরা উপভোগ করো বা খেয়াল করো, দেখো, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট তৈরি করতে পারবে। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমার এই ক্লাসটি উপভোগ করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো এবং নিরাপদে থেকো। সবাইকে অনেক 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 ধন্যবাদ।